383। আচ্ছা, যতটুকু দরকার পড়া। এবার আসছে আইইউ। তাহলে ওভারঅল একটা ধারণা দিয়ে দিই আমি কি বলতেছিলাম। এটা কি অ্যাড্রেসিং ইউনিট, এটা কি মেমোরি অ্যাড্রেস করে। তাহলে আমার শুরুতে কি করে, এই মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলো আসে যে কোনটা এক্সিকিউট করবে। কই আসে, এই যে বাস ইন্টারফেস ইউনিটে আসে। দেন আইসে এখানে একটা প্রিফেস হয়, প্রিফেস হয়ে সেই ইনস্ট্রাকশনগুলো একটা একটা করে কই পাঠায়, ইনস্ট্রাকশন ইউনিটে পাঠায়। ইনস্ট্রাকশন ইউনিটে কি হয়, ওই যে ইনস্ট্রাকশনগুলো ডিকোড হইতে থাকে, কি করা লাগবে না করা লাগবে সেগুলো সিগন্যাল দিতে থাকে এক্সিকিউশন ইউনিটগুলো। তাহলে এখানে কি হয়, ডিকোড হইতে থাকে। এই ডিকোড করা যে ইনস্ট্রাকশনগুলো এগুলো কি হয়, এক্সিকিউশন ইউনিটে যায়। এক্সিকিউশন ইউনিট কি করে, আমার এক্সিকিউট করতে থাকে। এক্সিকিউট করে আবার কি করে, আমার যে ডাটাগুলো সেগুলো আবার মেমোরিতে স্টোর করে রাখে অ্যাড্রেসিং ইউনিটের মাধ্যমে। এভাবে করে বারবার চলতে থাকে একটা লুপ। তাহলে বিআইইউ এর কাজ তো কি এখন যে বললি না হচ্ছে ওয়ার্কিং ইয়াটা, এটা কারেক্ট হবে। তো অ্যাড্রেসিং ইউনিট থেকে আমার ইনস্ট্রাকশনগুলো আসে, এটা কি মেমোরি, মেমোরি থেকে ইনস্ট্রাকশন আসে, এটা কি বাস। বাসের থ্রুতে এখানে একটা ছোট একটা প্রিফেস হয়, বাসের থ্রুতে সেই ইনস্ট্রাকশনগুলো কই যায়, ইনস্ট্রাকশন ইউনিটে যায়। ইনস্ট্রাকশন ইউনিটে কি হয়, এখানে ইনস্ট্রাকশনগুলো ডিকোড হয়, সেই ডিকোড করা ইনস্ট্রাকশনগুলো কই যায়, এক্সিকিউশন ইউনিটে যায়। এখানে মেন কাজ কালাম হয়, যে অপারেশনগুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে এক্সিকিউশন ইউনিটে এক্সিকিউশন হয়, তাহলে যোগ ভাগ করে এগুলো তো আবার মেমোরিতে স্টোর করা লাগবে, সেগুলো আবার কই যায়, মেমোরিতে স্টোর হয়ে যায়। তাহলে এইভাবে আবার এখান থেকে মেমোরি থেকে ইনস্ট্রাকশন আসে, প্রিফেস হয়, প্রিফেসে ডিকোড হয়, ডিকোডে আবার এক্সিকিউশন হয়ে যায়, এক্সিকিউশন আবার মেমোরিতে স্টোর হয়, এভাবে চলতে থাকে বারবার। এখন বিআইইউ এর কাজ তো বুঝছি, এবার ইনস্ট্রাকশন ইউনিট। ইনস্ট্রাকশন ইউনিট কি করে বলছিলাম, সে কি করে, ডিকোড করে। এখন ডিকোড করতে পারে কি, আপ টু 3 প্রিফেস একসাথে। ওই যে বললাম না, বিআইইউ তে আগে থেকে একটা প্রিফেস হয়ে আসে ইনস্ট্রাকশনগুলো, তাহলে সে সর্বোচ্চ একেবারে 3টা প্রিফেস একসাথে এক্সিকিউট করতে, মানে ডিকোড করতে। এখন এই ডিকোডগুলো যে একটা পর এক্সিকিউশন তো একটা হইতে পারবে, একবারে একটাই এক্সিকিউশন হয়। তাহলে এই যে ডিকোড করা ইনস্ট্রাকশনগুলো কোথাও একটা স্টোর করা লাগবে, এগুলো কই করে, এই যে ইনস্ট্রাকশন কিউতে করে। তাহলে একবারে 3টা প্রিফেস সে ডিকোড করলো, ডিকোড করে কই রাখলো, একটা কিউতে রেখে দিল। এই কিউর নাম দিছি ইনস্ট্রাকশন কিউ। এখন কি বলছিলাম, এই যে ডিকোড করে কি করে, এক্সিকিউশন ইউনিটে সে সিগন্যাল পাঠায়, ডিকোড করছে। এবার ডিকোড কৃত যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো এক্সিকিউশন ইউনিটে পাঠাবে সিগন্যাল আকারে, সিগন্যাল দেয় যে এই হয়েছে তুমি এই করো, সিগন্যাল দেয়। তাহলে এখানে এটা বলছে আউটপুট ডিকোডার সার্কিট, একটা সার্কিট আছে, রানস এ কন্ট্রোল ডিকোডার ইন ইউ। এটা দিয়ে কি করে, আমার এক্সিকিউশন ইউনিটে সিগন্যাল পাঠায় যে এটা এটা করো। এটা বেশি ইম্পর্টেন্ট লাইন না, ইম্পর্টেন্ট লাইন হলো মেনলি উপরের দুইটা। তারপরে এক্সিকিউশন ইউনিট, এখন রিসিভে ডিআইকিউ কি, ডিকোডেড ইনস্ট্রাকশন কিউ। তাহলে বলছিলাম কি, এখান থেকে যে ডিকোডেড ইনস্ট্রাকশনগুলো এগুলো কি জমা আছে, একটা কিউতে জমা আছে, যেগুলো কি ইনস্ট্রাকশন কিউ নামে পরিচিত ছিল। ডিকোডেড ইনস্ট্রাকশন কিউ, ডিকোড ইনস্ট্রাকশন কিউ। তাহলে এই যে এক্সিকিউশন ইউনিটে যে ডাটাগুলো পাইবে সে কই থেকে পাবে, এই যে এক্সিকিউশন ডিকোডেড কিউ থেকে পাবে। তো এটাই লিখছে যে রিসিভ করে কই, ফ্রম ডিআই কিউ, ডিকোডেড ইনস্ট্রাকশন কিউ থেকে পায়। আর এর একটা রেজিস্টার ব্যাংক আছে, ব্যাংক মানে অনেকগুলো রেজিস্টার একসাথে আছে, এরকম একটা ব্যাংক আছে তার কাছে। এখন এই রেজিস্টারগুলো কোনগুলো, সেম 8086 এর মতো, সেম 8086 এ যে রেজিস্টারগুলো ছিল এখানেও সেম আছে, AX BX CX DX এগুলা। তো তার মধ্যে একটা স্পেশাল রেজিস্টার তার কাছে আছে, তার মধ্যে একটা মেশিন স্ট্যাটাস ওয়ার্ড MSW, এটা একটা।
এটা একটা নতুন রেজিস্টার যেটা 8086 এ ছিল না, কিন্তু এটার মধ্যে আছে। আর এটা বলছিলাম কি এগুলো 16 বিট, ওয়ার্ড যেহেতু 16 বিট, কিন্তু এর মধ্যে জাস্ট 4 বিটটা ইউজ হয়, অনলি লোয়ার 4 বিট ইউজ হয়। তাহলে মেশিন স্ট্যাটাস কোড কি এটা একটু পরে শিখবো, আপাতত just জানা রাখ যে এখানে একটা নতুন একটা স্পেশাল রেজিস্টার থাকে যেটা 8086 এ ছিল। আর এখানে ALU, এরিথমেটিক লজিক ইউনিট, এটা হলো হার্ট, এটাকে হার্ট বলা হয়। আর ALU করে যে রেজাল্টটা পায় সেটা ডাটা বাস, যে ডাটা বাস ও রেজিস্টার ব্যাংকে জমা হয়। বলছিলাম কি এটা একটা ক্যাশ মেমোরি, আর কিছু না। ওগুলো জমা করে করে আমার কই পাঠাবে, আমার হয় মেমোরিতে সেভ করবে, আর পরবর্তী এক্সিকিউশনে যদি আবার কাজে লাগে আবার ডাটাটা পাঠাবে। হুম। এটাই, এটা কি এক্সিকিউশন ইউনিটের কাজ ছিল, সে এক্সিকিউশন করবে, মেন কথা এটাই। এবার এও কি বলছিলাম, এক্সিকিউশন করে যে ডাটাগুলো আমি পাবো সেগুলো মেমোরিতে স্টোর করতে হবে, এন্ড মেমোরিতেও বিভিন্ন অ্যাড্রেসে স্টোর করতে হবে, তাই না? তাহলে কোন অ্যাড্রেসে তারা স্টোর করবে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস তো লাগবে। সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করে এইউ কি করে, মেনলি আমার ডাটাটা সেভ করবে মেমোরিতে, মেমোরিতে একটা অ্যাড্রেসে তো সেভ করা লাগবে, সেই অ্যাড্রেসটা সেভ। আবার কি করি, মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসি না বিভিন্ন অ্যাড্রেস থেকে, সেই অ্যাড্রেসগুলো হ্যান্ডেল করে সে বাস ইউনিটে পাঠায়, আবার BIU তে পাঠায়, জানি সবাই অ্যাক্সেস করতে পারে নাকি। তাহলে সে আবার ডাটা থেকে মেমোরিতে পাঠায়, আবার মেমোরি থেকে ডাটা নিয়ে আসে, দুইটা কাজ করছে অ্যাড্রেস ইউনিট। বুঝতে পারছি। এতক্ষণ মানে ইন্টারনাল আর্কিটেকচার পড়াইলি না, হ্যাঁ, 80 to 86 এর। এই ব্লক ডায়াগ্রামটা একটু করে রাখিস আর কি, এমনি পুরো পিন এগুলো পড়া লাগবে না। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ছোট লাইন আরেকবার একটু বুঝাবি? উপরে যা, এই যে আরেকটু উপরে যা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইনস্ট্রাকশন ডিকোডার ডিকোডস আপ টু 3 প্রিফেচ, এটার মানে 3 প্রিফেচ মানে ওই যে BIU তে বাসে প্রিফেস হইতো না ইনস্ট্রাকশনগুলো, হ্যাঁ প্রিফেস হয়ে তো আমার ইনস্ট্রাকশন ইউনিটে ঢুকতো, তাহলে একসাথে সে 3টা প্রিফেস ডিকোড করতে পারে একেবারে, আচ্ছা বুঝতে পারছি? একসাথে প্রতি 3টা প্রিফেস ডিকোড করতে পারবো। এবার রেজিস্টার অর্গানাইজেশন, এই রেজিস্টার কি বলছিলাম, হুবহু 8086 এর যে রেজিস্টারগুলো আছে এখানেও সেম রেজিস্টার আছে, কিন্তু এখানে একটা এক্সট্রা রেজিস্টার থাকে 16 বিটের, সেটা কি MSW, মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। এটা কত বিটের? 16 বিটের। আমি বলছিলাম এই 16 বিট সম্পূর্ণ ইউজ হয় না, এর জাস্ট লোয়ার 4 বিট ইউজ হয়, লোয়ার 4 বিট জাস্ট এইটুকু ইউজ হয়, এটা মাথায় রাখিস। দেন আমরা পড়বো ফ্লাক্স। তো রেজিস্টার এতটুকুই ছিল, এবার ফ্লাক্স। এখন ফ্লাগও সেম আগের মতো 8086 এ যে ফ্লাগগুলো ছিল এখানেও সেম ফ্লাগ থাকবে, কিন্তু এখানে একটা না দুইটা নিউ স্পেশাল ফ্লাগ আছে যেগুলো 8086 এ ছিল না, তাহলে এই নিউগুলা পড়তে হবে। তো নিউ দুইটা কি, একটা IOPL, আরেকটা NT, এই দুইটা নিউ ফ্লাগ আসছে। এখন IOPL এটা মানে আই দ্বারা বোঝায় ইনপুট, ও দ্বারা আউটপুট, PL দ্বারা প্রিভিলেজ লেভেল। তাহলে বুঝতেই পারতেছো সে ইনপুট আউটপুট কি করবে, প্রিভিলেজ করবে, মানে তার ঢুকতে দিবে নাকি ঢুকতে দিবে না এটা করবে। তাহলে যখন একটা CPU এর সাথে কোন একটা ইনপুট আউটপুট ডিভাইস অ্যাক্সেস করতে চাবে, এখন এটা তো একটা সেফটি ইস্যু হয়ে যায়, বা বর্তমানে আমার ইনপুট আউটপুট ডিভাইস অলরেডি কানেক্ট আছে, তো বাইরে কি বলছে, হ্যাঁ আবার আরেকটা ঢুকতে যেতেছে, এটাকে চেক করা লাগবে না যে আমার আগে থেকে যে সিপিইউটা বিজি আছে নাকি নাই। এই চেকটা করে আমার এই ফ্ল্যাগটা, যে কোনো একটা ইনপুট আউটপুট যদি নতুন একটা ডিভাইস আসে তার কি অ্যাক্সেস করতে দিবে নাকি দিবে না, এটাই আসছে, এটাই হলো এই ফ্ল্যাগের কাজ। বুঝতে পারছি, মানে সিপিইউ কোনো ডিভাইস অ্যাক্সেস করবে নাকি করবে না ওটার মানে ইনপুট হচ্ছে আউটপুট ডিভাইস পারমিশন দিবে নাকি করবে না। ওকে বন্ধু আবার একটু কষ্ট করে বলতে পারবি এটা? সিপিইউর সাথে আমার কি হয়, ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট হয় না, হ্যাঁ আর ইনপুট আউটপুট ডিভাইস এই সিপিইউর সাথে যদি একটা নতুন একটা আসে সেই সিপিইউর সাথে কানেক্ট করতে দিবে নাকি দিবে না, এই অ্যাক্সেসটা সে এই IOPL ফ্ল্যাগটা করে।
বুঝছি বুঝছি, যদি সিপিইউ যদি মানে বিজি থাকে তখন দিবেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এখন এটা কিভাবে করে, তো দুইটা একটা টার্ম শুনবো বলেন। একটা হলো সিপিএল, দুটা ভ্যালু থাকে, একটা সিপিএল একটা আইওপিএল। সিপিএল মানে কি, কারেন্ট প্রিভিলেজ লেভেল, কারেন্ট প্রিভিলেজ লেভেল। আর আইইউপিএল মানে কি, যে মাত্র যেটা বললাম, ইনপুট আউটপুট প্রিভিলেজ লেভেল। এখন দুইটার একটা ভ্যালু থাকে, দুইটার কি থাকে, একটা ভ্যালু থাকে। এখন আইইউপিএল এর সর্বোচ্চ ভ্যালু হতে পারে 0 0 0 0 0 আর 0, এগুলো 2 বিটের থাকে আর কি, 2 বিট। এই ফাঁকটা কয় বিটের, 2 বিটের। এই যে দেখ D12 আর D13, এই দুইটা বিট হইলো আমার আইইউপিএল নিয়ে নেয়। এখন কি বলছিলাম, এখানে যে 0 0 এটাকে হাইস্ট ধরা হয়, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। আর 1 1 এটা হলো সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি। যেটা এখানে বলে দিচ্ছি দেখ, আইইউপিএল 0 0 এটা মানে হাইস্ট প্রায়োরিটি, আইইউপিএল এর ভ্যালু যদি 1 1 হয় এটা লোয়েস্ট প্রায়োরিটি। এখন বলছিলাম দুটা টার্ম আছে এখানে, কি সিপিএল। সিপিএল মানে কারেন্ট প্রিভিলেজ ভ্যালুটা, মানে বর্তমানে যে ইনপুট আউটপুট ডিভাইসটা আছে তার প্রায়োরিটি কত, তার প্রায়োরিটি কত। আর তারপর আসে কি আইইউপিএল, এটা মানে কি, যে সিপিইউর সাথে এখন যে কানেক্ট হয়েছে তার প্রায়োরিটি লেভেল কত। তাহলে যার প্রায়োরিটি লেভেল বেশি সিপিইউর সাথে সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই যে আইইউপিএল মানে যে বর্তমানে কানেক্ট হয়েছে তার ভ্যালু যদি সমান বা বড় হয় সিপিএল এর ভ্যালু থেকে, তাহলে আমার যে বর্তমানে নতুন একটা ইনপুট আউটপুট ডিভাইস আসছে এটা অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কারেন্ট প্রিভিলেজের সিপিএল এর ভ্যালুটা যদি বড় হয়ে যায় আইইউপিএল এর থেকে, তাহলে এই যে নতুন যে ইনপুট আউটপুট ডিভাইস আসছে তারে আর অ্যাক্সেস করতে দিবে না। আচ্ছা, এটা কি সমান সমান বড় হবে, মানে হ্যাঁ, সমান কারেন্টের থেকে সমান হলেও ঢুকে যাবে? আইইউপিএলটা পাবে। এই যে এখানে দেখ যে কারেন্টে সামান্য বড় হবে আইইউপিএল এর চেয়ে, তাহলে নো প্রবলেম অ্যাক্সেস করতে পারবে। এলস ইনপুট আউটপুট এক্সিকিউট হবে না, ক্যান নট এক্সিকিউট। তাহলে এটা হলো আমার আইইউপিএল ফ্ল্যাগ। মানে নতুন আর একটা অ্যাক্সেস পাবে না, না না, ওই আগে যেটা ছিল ওইটাই কাজ চালা যাবে। বুঝছি বুঝছি, আচ্ছা বুঝতে পারছি, কারেন্ট যেটা আসবে ওটা যদি তোর নো 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 প্রবলেম, ওকে, মানে আইইউপিএল হচ্ছে বোঝায় যে নতুন যেটা আসছে, আর সিপিএল মানে কি আগে যেটা ছিল অলরেডি যেটা আছে। তারপর আসছে Okay. নেস্টেড টাস্ক। else cannot execute. এই নেস্টেড টাস্ক কি বোঝায়, ধর আমরা কি করলাম, একটা প্রোগ্রাম এক্সিকিউট করলাম, প্রোগ্রাম এক্সিকিউট করে এখান থেকে একটা ফাংশন কল করি, ফাংশন কল করে উপরে যাই, তাহলে এখানে একটা প্রোগ্রাম এক্সিকিউট হইতাছে, এখানে ছোট আরেকটা প্রোগ্রাম এক্সিকিউট হইতাছে, তাহলে এটাকে বলে নেস্টেড টাস্ক। একটা সাথে সাথে আরেকটা প্রোগ্রাম এক্সিকিউট হইতাছে, ছোট একটা প্রোগ্রাম, এটাকে নেস্টেড বলা হয়। তাহলে কোন একটা প্রোগ্রাম এই যে নেস্টেড কাজ করতে পারবে কি না এটা আমার চেক করে এনটি, নেস্টেড টাস্ক, মানে এটা মাল্টিটাস্কিং এ সাহায্য করে আমার, মাল্টিটাস্কিং। তাহলে নেস্টেড টাস্কের ভ্যালু এটা যদি 0 হয় তার মানে বুঝাইতেছে এখানে দুইটা নেস্টেড টাস্ক হইতেছে না, একটা টাস্ক হইতেছে, তার মানে একটা টাস্ক এখানে হইতেছে। আর এনটি এর ভ্যালু এটা যদি 1 হয় এটা বোঝায় যে দুইটা টাস্ক একসাথে হইতেছে। দুইয়ের বেশি না? মোস্ট অফ দ্য টাইম দুইটাই হয়, কারণ এগুলো আমার অনেক আগের প্রসেসর, তো ফর এক্সাম্পল এটা বোঝায় আমরা কল করি না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কল করছি না, একটা ফাংশন চলে যায়, ওইখানে যখন আমরা এই কল নামে একটা নতুন একটা ফাংশন কল করি তখনই অটোমেটিক এনটি এর ভ্যালু 1 হয়ে যায়। বুঝছি বুঝছি। কিন্তু আমি যদি জাম্প কল করি একটা নতুন লেভেলে চলে যায়, কিন্তু তখন এনটি এর ভ্যালু 0 থাকে। তখন জাম্প দিলে কি নতুন একদম প্রোগ্রাম রান হইতে থাকে, আগের প্রোগ্রাম কিন্তু আর মানে সম্পর্ক নাই কোনো, নতুন আর একটা প্রোগ্রাম রান হইতে থাকে, নতুন লেভেলে চলে যায়। বুঝছি বুঝছি। জাম্পে এনটি এর ভ্যালু 0 থাকে, কিন্তু এটা মাথায় রাখিস। আর কলে এনটি এর ভ্যালু 1 থাকে। কল মানে মাল্টিটাস্কিং হইতেছে, জাম্পে কোনো মাল্টিটাস্কিং হয় না।
ও আচ্ছা, এটা এখানে লেখা নাই, এটা তো মনে রাখ। আমরা এই যে এখন ওই যে স্পেশাল একটা রেজিস্টার, এটাই আইবো পরীক্ষা, এটা ভালো করে ভাষাল। না, এটা অত বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট আছে। এখন বলছিলাম কি, এখানে একটা স্পেশাল রেজিস্টার থাকে, এই স্পেশাল নাম হইলো মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, এমএসডব্লিউ। যেটা এই এমএসডব্লিউ কে পুরো একটা রেজিস্টার, কত 16 বিটের রেজিস্টার। তো বলছিলাম এর 16 বিট ইউজ হয় না, জাস্ট লোয়ার 4 বিট 4 বিট ইউজ হয়। এখন এই 4 বিটে 4টার মধ্যে 4টা ফ্ল্যাগ থাকে মেনলি, 4 বিটে মেনলি 4টা ফ্ল্যাগ হিসেবে ইউজ হয়। তো ফ্ল্যাগ এখন কি করে বলছিলাম, এগুলো নির্দিষ্ট একটা কাজ করে, যে কিছু একটা চিহ্নিত করে দেয়। এখন এখানেও কিছু একটা চিহ্নিত করে দিবে। তার আগে এটা বোঝার আগে যে একটু একটা জিনিস বুঝি, সেটা কি, এই 80286 এটা দুইটা মোডে কাজ করে আমার, একটা রিয়েল মোডে কাজ করে, একটা প্রোটেক্টেড মোডে কাজ করে। এটা একটু মাথায়। আমরা এই মামা ভার্চুয়ালও তো ছিল, 3টা ছিল না? ওটা 386 ও 386 এ 3টা মোডে কাজ করে, একটা রিয়েল, একটা প্রোটেক্ট, আর একটা নতুন একটা যোগ হয় ভার্চুয়াল। তাহলে আমরা 286 করতেছি, তাহলে এখানে দুইটা মোডে কাজ হয়, একটা রিয়েল, একটা প্রোটেক্ট। এটা একটু মাথায় রাখিস। এখন বলছিলাম কি, এমএসডব্লিউ তে মিললো যে 4 বিট, 4 বিট আসলে 4টা ফ্ল্যাগ হিসেবে থাকে। এখানে একটা লাইন লিখছে দেখ, এল এমএসডব্লিউ, এস এমএসডব্লিউ, এগুলো মেইনলি দুটো ইনস্ট্রাকশন বুঝাইতেছে, এগুলো আলাদা একটা ইনস্ট্রাকশনের নাম, আর কিছু না। এটা কি একটা ইনস্ট্রাকশন। তাহলে এল এমএসডব্লিউ এটা দ্বারা বুঝাইতেছে, এল দ্বারা বুঝাইতেছে লোড করবে, মানে রাইট করবে কিছু একটা। আর এস মানে কি, স্টোর, মানে সে কিছু একটা স্টোর করবে। দেখে লোড এমএসডব্লিউ, এটা কি স্টোর এমএসডব্লিউ, এটা কি করে, টু রাইট এন্ড রিড ইন রিয়েল মোডে। তো রিয়েল মোডে এলএস ডাব্লিউ মানে ওইটা, এই দুইটা রিড আর রাইটে কাজে লাগে, আর কিছু না। এটা লাগবে না, যেটা লাগবে এটা 4টা ফ্ল্যাগের কাজ। এই 4টা ফ্ল্যাগ কি কি, আর 4টা ফ্ল্যাগের কাজ। তো 4টা ফ্ল্যাগের প্রথম ফ্ল্যাগটা হলো আমার প্রোটেকশন ইনাবেল ফ্ল্যাগ, পিই, প্রোটেকশন ইনাবেল ফ্ল্যাগ। এটা মানে বুঝেছি যে আমার পি এর ভ্যালু যদি 1 থাকে, এটা বোঝায় আমার এখন সিপিইউটা প্রোটেক্টেড মোডে আছে, বুঝছস? আর পি এর ভ্যালু এটা তুই 1 মানে বোঝায় প্রোটেক্টেড মোডে আছে, আর 0 মানে বোঝায় এটা রিয়েল মোডে আছে। এখন ধর তুই রিয়েল মোডে আসোস, তুই যদি কোনো মতে পি এর ভ্যালু 1 করে দিতে পারোস, তাহলে তো তুই আবার প্রোটেক্টেড মোডে চলে যাবে। এখন এই পি এর ভ্যালুটা 8086 মানে 286 এ সেট বা রিসেট করা যায় না। এটা শুধুমাত্র তখনই করা যায় যখন আমি পুরো সিপিইউ বা মাইক্রো কন্ট্রোলারটা রিস্টার্ট করি। এটা খুবই বড় একটা ড্রব্যাক 286 এর। তাহলে আমার কি করা লাগতেছে, সুইচ করার জন্য আবার অন অফ করা লাগতেছে মাইক্রো প্রসেসরটা। এই লাইনটা আরেকবার কত, মানে যখন রিয়েল মোডে থাকে তখন হচ্ছে যদি 0টাকে 1 করে দেই তখন আমার বন্ধ করে এর ভ্যালু রিসেট করা যায় শুধুমাত্র রিসেট করলে, সিপিইউটা রিসেট করলে শুধুমাত্র রিসেট করতে পারে, এছাড়া রিসেট করা সম্ভব না। তাহলে তুই যদি অফ না করস, পি এর ভ্যালু কখনো 0 করতে পারবি বা এটা চেঞ্জ করতে পারবি না উইদাউট তুই রিসেট। তাহলে তুই মোডও তো সুইচিং করতে পারতেছিস না। তাহলে আমার মোড সুইচ করতে হলে আমার মাস্ট বি সিপিইউটারে আমার অন অফ করতে হবে, রিসেট করতে হবে। তাহলে পি কি আমার প্রোটেকশন ইনাবেল ফ্ল্যাগ, পি এর ভ্যালু 1 দ্বারা বোঝায় সেটা এখন প্রোটেক্টেড মোডে আছে, 0 দ্বারা বোঝায় সেটা রিয়েল মোডে আছে। আর এমপি মনিটর প্রসেসর এক্সটেনশন। এখন আমি বলছিলাম না যে মেন প্রসেসরের সাথে বা সিপিইউর সাথে একটা কো প্রসেসর থাকে। সিপিইউ ছোট ছোট কাজ আকারে কো প্রসেসরে দিয়া দেয়। এখন একটা নতুন একটা ইনস্ট্রাকশন আসছে, সে আগে চেক করবে আমার যে কো প্রসেসর গুলো আছে সবগুলো বিজি আছে নাকি নাই। তাহলে এটা আমার
চেক করে এমপি, মনিটর প্রসেসর এক্সটেনশন। প্রসেসর এক্সটেনশনটা কি আমার এই কোপ্রসেসর আর সিপিইউর মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা আমার প্রসেসর এক্সটেনশন এটা হ্যান্ডেল করে। তাহলে প্রসেসর কি চিপ, ছোট একটা চিপ যেটা সিপিইউর মেইন কাজটা করে দেয়। আর প্রসেসর এক্সটেনশনটা কি সিপিইউ আর কোপ্রসেসরের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা এই প্রসেসর এক্সটেনশনটা হ্যান্ডেল করে। তাহলে এটা কি একটা মেইনলি হার্ডওয়্যার সাপোর্ট দেয়, হার্ডওয়্যারের ভিতরে একটা সাপোর্ট হিসেবে কাজ করে। তাহলে এই মনিটর প্রসেসর এক্সটেনশন এই ফ্ল্যাগটা কি করে, আমার দেখে কোপ্রসেসরটা বিজি আছে না ফ্রি আছে, এ টু বি, এটাই ওর কাজ। এখন 0 হইলে ফ্রি আছে না আছে স্যারে বলে নাই, তাই আমিও জানি না। তাহলে এমপি কি করে আমার কোপ্রসেসর ফ্রি আছে নাকি নাই এটা চেক করে। আর ইএম এটা কি করে, দেখলো আমার এই কোপ্রসেসর সবগুলা বিজি, সবকিছু বিজি আছে। এখন আমার ইনস্ট্রাকশন তো যেটা আসে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা চালাইতে হবে। তাহলে সিপিইউ কি করবে, ওই যে প্রসেসর এক্সটেনশন এটা থ্রু এ ইনস্ট্রাকশনটা ফেচ করে ফেলবে বা এক্সিকিউশন করে ফেলবে। কি বলছি বুঝছস? নো কি বলছস না এখন? এই যে ফেচ করে ফেলবে। দেখ কোপ্রসেসর এটা যদি বিজি থাকে আমার, এখন আমার যে ইনস্ট্রাকশন ওটা তো আমার এক্সিকিউট করতে হবে। তাহলে কোপ্রসেসর বিজি থাকলে আমার কি করে, এই যে ইএম এর ভ্যালুটা যদি 1 থাকে তাহলে 1 দ্বারা বোঝায় আমার কোপ্রসেসর বিজি আছে। আর সে একটা পারমিশন দেয়, কি পারমিশন দেয়, যে তুমি এই যে প্রসেস এক্সটেনশন দিয়া ওই ইনস্ট্রাকশনটা ডিকোড করে ফেলো বা ফেচ করে ফেলো, মানে এক্সিকিউট করে ফেলো। তাহলে আমার ইএম এর ভ্যালু যদি 1 থাকে আর মানে কি বুঝাইতেছে, আমার এই কোপ্রসেসরটা বিজি আছে, তারে দিয়ে আমি এক্সিকিউট করাইতে পারতেছি না। তাহলে সিপিইউ কি করে, যে প্রসেসর এক্সটেনশন তারে পারমিট দিয়ে দেয় যে তুমি এখন ওই যে নতুন ইনস্ট্রাকশনটা আছে সেটার এক্সিকিউট করে ফেলো। বুঝতে পারছি, তার মানে কো প্রসেসর আর এক্সিকিউট করে না, এই যে তো হচ্ছে এই পিই ও এক্সিকিউট করে না, হ্যাঁ প্রসেস প্রসেসর এক্সিকিউশন এক্সটেনশনটা পারমিশন দেয়, এটা 1 থাকলে পারমিশন পাবে, যদি 0 থাকে তাহলে কিন্তু আর পারমিশন পাবে না। সে বিজি থাকলেও তখন আর ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে না যতক্ষণ না ইএম এর টু 1 হইতেছে। তাহলে এটা ছিল ইএম এর কাজ। এবার টিএস এটা মানে কি, টাস্ক সুইচ। হ্যাঁ আই তো দেরি আমার এই টাস্ক সুইচ এটা আমার কোই কাজে লাগে, মেইনলি টাস্ক সুইচিং এর কাজে লাগে। সুইচিং এখন ধর এই কোপ্রসেসরে বা সিপিইউতে একটা ইনস্ট্রাকশন 1 এক্সিকিউট হইতেছে, তাহলে এর জন্য একটা নির্দিষ্ট কোপ্রসেসর লাগে, এর জন্য নির্দিষ্ট একটা প্রসেসর এক্সটেনশন লাগে। তাহলে একটা ইনস্ট্রাকশনের জন্য একটা নির্দিষ্ট কোপ্রসেসরে হ্যান্ডেল করে দিছে সিপিইউ, আর সেখানের জন্য একটা নির্দিষ্ট প্রসেসর এক্সটেনশন থাকে। এখন যখনই নতুন একটা টাস্ক বা ইনস্ট্রাকশন আসবে সে কি করবে, নতুন একটা কোপ্রসেসরে দিয়ে দেবে, নতুন একটা তার জন্য প্রসেসর এক্সটেনশন ক্রিয়েট হবে। এই টাস্ক সুইচিং এটা কি বোঝায়, যে আমার যদি এই যে নতুন যে টাস্কটা আসছে কোনো মতে যদি আমার পি এক্সটেনশন এটার জন্য অ্যাভেলেবেল হয়ে যায়, মানে এই টাস্কের জন্য এই যে আগে একটা অলরেডি আছে সেই পি এক্সটেনশনটা সে দিয়ে দিছে, তাহলে এখানে একটা এক্সেপশন তৈরি হয়। তাহলে সেই এক্সেপশনটা জেনারেট করে মেইন আমার টিএস এর ভ্যালু। টিএস এর ভ্যালু কি করে, আমার যেখানে একটা নতুন টাস্ককে যদি আগের প্রসেসর এক্সটেনশনকে অ্যাভেলেবেল করে দেয় যেটা অলরেডি কাজ করতেছে, তখন একটা এরর জেনারেট হয়,
এরর জেনারেটটা করে আমার মেইনলি টাস্ক সুইচিংটা। বুঝতে পারছি মানে বলে যে ও বিজি শেষ। হ্যাঁ, যে তোমার জন্য মানে কি বলে যে এই প্রসেস এক্সটেনশনটা জেনারেট করছে ওটা আগে থেকে বিজি আছে। আরে বেটা মেইন ভাষায় বল, তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই, দ্যাটস ইট। এই দেখ এখানে তাই লিখে দিছে। ওইটা যেমনে করে নেক্সট যে ইনস্ট্রাকশনটা ইউজিং হয়, তাহলে ওই যে প্রসেসর এক্সটেনশন তার একটা এক্সেপশন 7 একটা জেনারেট করে, এটা থ্রুতেই মেইনলি ওই এক্সেপশনটা জেনারেট করে, এটাই বলছে আর কিছু না। মেইন কাজ ওইটা যেটা আমি বলছি। এতটুকু বুঝছস? এবার আছে সিগন্যাল। সিগন্যাল কি করে মেইনলি আমি বললাম না, সিপিইউ আর সে কি করে একটা কো প্রসেসর থাকে, এখন তাদের মধ্যে তো একটা আদান প্রদান বা একটা কমিউনিকেশন হয়, তাই না? এই যে কমিউনিকেশন কিভাবে করে, এই কমিউনিকেশনটা মেইনলি সিগন্যালের মাধ্যমে হয়। সিগন্যাল মানে কি, ওই যে ভোল্টেজ হাই ভোল্টেজ লো, এটাই সিগন্যাল। ভোল্টেজ হাই লো এটাই সিগন্যাল। তাহলে এই কমিউনিকেশনের মাধ্যমটা হলো সিগন্যাল, আর কিছু। তাহলে আমরা কমিউনিকেশন কিভাবে করে ওইটাই শিখবো এখন, যে প্রসেসর আর কো প্রসেসরের মধ্যে কিভাবে সিগন্যালটা হয়। আর সিগন্যাল থাকবে স্বাভাবিক পিন থাকবে, তো সিগন্যাল পিন থাকে, পিনের মাধ্যমেই তো একটা কমিউনিকেট করবে। এখানে একটা ভোল্টেজ পাস করবে, এখানে কো প্রসেসর থাকবে, এখানে সিপিইউ থাকবে। এখান থেকে একটা ভোল্টেজ হাই করলে ও কিছু একটা বুঝবে, তাহলে পিন থাকবে স্বাভাবিক। তাহলে কয়টা পিন থাকে মেনলি আমার 68টা পিন থাকে। আর তাহলে এখানে কি নো মাল্টিপ্লেক্সিং। নো মাল্টিপ্লেক্সিং মানে কি, একটা পিন মানে দুইটা কাজের জন্য ব্যবহার হবে না, একটা পিন একটা কাজের জন্যই ব্যবহার হবে। কেন? কারণ পিন সংখ্যা অনেক বেশি, 80286 এ অনেক বেশি পিন থাকে, যার ফলে আমার পিন মোডের জন্য যে সিগন্যালের জন্য 68টা পিন আছে এটা আমার এনাফ, এটাকে আর মাল্টিপল কাজের জন্য আমার ব্যবহার করা লাগে না। তাহলে 80286 এ কয়টা পিন আছে সিগন্যালের জন্য 68টা, এটা এনাফ, এর জন্য কোনো মাল্টিপ্লেক্সিং হয় না। মাল্টিপ্লেক্সিং মানে কি, একটা পিন যেন দুইটা কাজের জন্য ব্যবহার না হয়, একটা পিন একটা কাজের জন্য ব্যবহার হয়। এখন বলছিলাম কি, আমরা জাস্ট করবো কি, সিপিইউ আর কো প্রসেসরের মধ্যে কানেকশনটা করবো, আর কারোর সাথে না। সিপিইউ তো অনেকজনের সাথেই সিগন্যাল আদান প্রদান করবে, কিন্তু আমরা সবগুলা পড়বো না, আমরা জাস্ট এই আদান প্রদানটা পড়বো। সিপিইউ আর কো প্রসেসর কেমনে আদান প্রদান করে, কমিউনিকেশন করে। তাহলে এর জন্য 4টা পিন মেনলি কাজ করে। এই 4টা পিন সিপিইউ আর কো প্রসেসরের মধ্যে 4টা পিন দিয়ে আমার কমিউনিকেশনটা হয়। সেই 4টা পিন কি কি, একটা পি আর কিউ, এই যে এই 4টা বিজি এরর। এখন 4টা পিন দিয়ে কি কি কমিউনিকেশন হয় এটা আমরা করব। তাহলে প্রথমটা করি, এটা কি, প্রসেস এক্সটেনশন রিকোয়েস্ট। এই যে প্রসেস এক্সটেনশন কি মনে আছে, ওই যে কমিউনিকেশনটা হয় এটা কার থ্রুতে হয়, প্রসেস এক্সটেনশনের মাধ্যমে হয়। তাহলে প্রথমটা কি, প্রসেস এক্সটেনশন রিকোয়েস্ট। তাহলে এখানে সিপিইউটা থাকে, এখানে কি থাকে, আমার কো প্রসেসরটা থাকে। এখন ও কি করে, এক্সিকিউশন করতেছে প্রোগ্রামটা, এক্সিকিউশন করতে 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 তার একটা ডাটার প্রয়োজন হইল। ডাটাটা কই থেকে পাবে, সিপিইউ কে রিকোয়েস্ট করবে, সিপিইউ কে কি করবে, রিকোয়েস্ট করবে যে আমারে ডাটা লাগবে, তুমি আমার ডাটাটা দাও। তাহলে এই কো প্রসেসর কি করবে, একটা ইনপুট সিগন্যাল পাঠাবে। তাহলে কি লিখছি আমি, সিপিইউ, তাহলে সিপিইউর ভিতরে কি একটা ইনপুট সিগন্যাল ঢুকতেছে, তাহলে আমার এই সিগন্যালটা কি একটা ইনপুট সিগন্যাল, কিন্তু এটা মাথায় রাখিস, এটা কি একটা ইনপুট সিগন্যাল, সিপিইউর ভিতরে ঢুকতেছে সিগন্যালটা। এটা কে পাঠাইতেছে, কো প্রসেসর পাঠাইতেছে, কিসের জন্য, আমার ডাটা ট্রান্সফার করার জন্য, যে আমার কাছে একটা ডাটা দাও, আমার ডাটা লাগবে। তাহলে এটাই লেখা আছে যে প্রসেস এক্সটেনশন রিকোয়েস্ট, এটা কি করে, আমার কো প্রসেসর আস্কিং করে সিপিইউ কে টু পারফর্ম ডাটা ট্রান্সফার ফর ইট। এবার এটা কি, PEACK, এটা মানে কি, প্রসেস এক্সটেনশন অ্যাকনলেজমেন্ট। এটা কি করে,
তাহলে সিপিইউ রে রিকোয়েস্ট করছে, ও কি করবে? ডাটা পাঠাই দিবে না কো প্রসেসরে। তাহলে ও কি করবে? এবার আউটপুট সিগন্যাল দিবে, সিপিইউ থেকে সিগন্যাল বের হইতেছে। তাহলে এই যে এই সিগন্যালটা, এটা কি আউটপুট সিগন্যাল, এটা মাথায় রাখিস। এটা পিডিএফ এ লেখা আছে, মানে এগুলো পিডিএফ, যে এক্সট্রা কথা বলতেছে এগুলো স্যারের পিডিএফ এ লেখা আছে, ও লেখা নাই আর কি। তো এটা আউটপুট সিগন্যাল। আর এটা কি করে? যে কো প্রসেসরে বইলা দেয় যে এখন ডাটা ট্রান্সফার শুরু হয়েছে, এটাই বলে যে প্রসেস এক্সটেনশন অ্যাকনলেজমেন্ট, যে আমি অ্যাকনলেজ হয়েছি যে তোমার ডাটা পাইতেছে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা কি যে এই ডাটাগুলা কই থেকে আসতেছে? মেমোরি থেকে আসতেছে। কিন্তু এই ডাটাগুলা কই থেকে আসতেছে? মেমোরি থেকে আসতেছে। কো প্রসেসর এটা তো ডাইরেক্ট মেমোরিরে রিকোয়েস্ট করার কথা, সিপিইউ রে কেন রিকোয়েস্ট দিতেছে? এটা কারণ হইলো আমার এই প্রোটেকশন, ডাটা প্রোটেকশন, এটা যেন ঠিক থাকে। সিপিইউর ভিতরে মেকানিজম থাকে, ওই যে প্রোটেক্টেড মোডে থাকে সিপিইউ, ডাটা প্রোটেকশনটা যেন ঠিক, এই জন্য কো প্রসেসর সিপিইউ রিকোয়েস্ট করে, ডাইরেক্ট মেমোরিরে রিকোয়েস্ট না কইরা। বুঝছস? এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আর এটা তো বুঝছস অ্যাকনলেজ, এটা কাজ কি? যে ডাটা ট্রান্সফার শুরু হয়ে গেছে, এটা এই সিগন্যাল দিয়ে বোঝায়। বিজি দ্বারা কি বোঝায় আমার? কো প্রসেসর কি বললাম, বিজি আছে। কো প্রসেসর কি করবে? সিপিইউর একটা সিগন্যাল পাঠাবে যে আমি এখন বিজি আছে, আমার এখন কোনো ইনস্ট্রাকশন দেন না। তাহলে এই সিগন্যালটা পাঠায় কে? বিজি সিগন্যাল। তাহলে এটা কি? অবশ্যই ইনপুট সিগন্যাল, কারণ সিপিইউ পাইতেছে সিগন্যালটা। আর এরর কি? কো প্রসেসর এক্সিকিউশন করতেছে, মাঝখান দিয়ে কোনো একটা এরর জেনারেট হইলো, এক্সেপশন জেনারেট হইলো। তাহলে সে কি করবে? সিপিইউ রে জানাবে যে আমার একটা এরর জেনারেট হইছে। তাহলে এটাও কি একটা ইনপুট সিগন্যাল? তাহলে একটা সামারি যদি বলি যে প্রথম প্রসেস এক্সটেনশন রিকোয়েস্টটা কি ছিল? ডাটা ট্রান্সফারের জন্য সিপিইউ কে রিকোয়েস্ট করে যে আমার ডাটা ট্রান্সফার দেন, এই সিগন্যাল দেয়। আর যখন সিপিইউ ডাটা ট্রান্সফার শুরু করে, তাহলে একটা অ্যাকনলেজমেন্ট দেয় যে ডাটা ট্রান্সফার শুরু হয়ে গেছে। আর কো প্রসেসর যদি বিজি থাকে, এই সিগন্যাল দিয়ে বোঝায়। আর এরর কি? এক্সিকিউশনের সময় যদি কো প্রসেসর কোনো কি বলে এরর জেনারেট করে, সেটা সিপিইউ কে জানায় দেয় এরর সিগন্যালের মাধ্যমে। সিগন্যাল এতটুকুই ছিল। আর এরর জানি কি করে? এটা বললামই তো, এক্সিকিউশনের সময় কো প্রসেসর কোনো এরর যদি জেনারেট করে, সেটা প্রসেসরকে জানায় দেয় যে আপনার একটা এরর জেনারেট হয়েছে। বুঝতে পারছস? আর এখানেও সেম মেমোরি অর্গানাইজেশন আছে, অ্যাড্রেসিং মোড আছে, সেম এস 8086, যেটা 8086 এ পড়ছি আমরা। ওকে, সেম হুবহু। তাহলে এখানে এক্সট্রা কিছু পড়া লাগবে না। আর বলছে নতুন কিছু একটা অ্যাড হয়েছে, ওইটা একটু সাইড থেকে দেখে নিতে বলছে যে কিছু একটা নতুন অ্যাড হয়েছে। এবার কি আসছে? এই জিনিসটা আইব, এটা পড়া। মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট এই জিনিসটা কি জানোস? মেমোরি ম্যানেজমেন্টে কি করা হয়? মেইনলি মেমোরিকে ম্যানেজ করা। এটাই আমার সিপিইউ কি করে? ডাটা মেমোরি থেকে নিয়ে আসে, আবার মেমোরিতে ঢুকায়। এটা ম্যানেজমেন্টের তো কথা আছে, যে কোন অ্যাড্রেস থেকে নিয়ে আসবে, কোন অ্যাড্রেসে প্রবেশ করাবে, আবার কিভাবে সাজাইলে মেমোরিটা ভালোভাবে ইউটিলাইজ করা যাবে। এই সব জিনিসপাতি যে ম্যানেজমেন্টটা হয়, এটা মেমোরি ম্যানেজমেন্টে। তাহলে মেমোরি ম্যানেজমেন্টে এখানে কি হয়? ইম্পর্টেন্ট একটা জিনিস হয়, সোয়াপ ইন সোয়াপ আউট। তাহলে কি হয় মেমোরি ম্যানেজমেন্ট? যে 8086 থেকে এটা বেটার কেন? এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা কি সোয়াপ ইন সোয়াপ আউট করা যায়, আর এখানে ডাটা প্রোটেকশন
তারপর আনঅথরাইজেশন অ্যাক্সেস প্রিভেনশন, এই দুটো খুবই ভালো একটা জিনিস। এখানে ডাটা প্রোটেক্ট করা যায়, তুই আনঅথরাইজ অ্যাক্সেস দিতে পারবি না। তুই আগে চাইলে 8086-এ কি হইতো, একটা এক্সিকিউট করতেছে, একটা নির্দিষ্ট তার অ্যাড্রেস লাগবে, ডাটা লাগবে, সে জাস্ট ওই ডাটাকে অ্যাক্সেস করতে পারবে, অন্য ডাটাকে অ্যাক্সেস করতে পারবে না। এটাই বলতেছে আনঅথরাইজ অ্যাক্সেস। কিন্তু 8086-এ কি হবে, কোনো এরকম প্রিভেনশন নাই, তাহলে যে কেউ ইনস্ট্রাকশন যে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারে চাইলে। তাহলে কি তাস আমার অন্যান্য ডাটাগুলো হ্যাম্পার হয়ে যেতেছে না, তুই চাইলে অন্য ডাটাকে নষ্ট করে ফেলতে পারিস। তাহলে 8086 থেকে এটা একটা সুবিধা মেমোরি ম্যানেজমেন্টে। এন্ড সোয়াপ ইন সোয়াপ আউট, এটা কি তাই? সোয়াপ ইন সোয়াপ আউটটা কি মেনলি আমার র্যাম অনেক ছোট হয়, তাই না? অনেক ছোট হয়, তাহলে এখানে কম ইনস্ট্রাকশন এক্সিকিউট করা যায়। তাহলে আমার এরকম হলো যে র্যামটা এক্সিকিউশন করতে করতে র্যামটা ফুল হয়ে গেল, তাহলে আমার নতুন আরো ইনস্ট্রাকশন লাগবে, মানে স্টোরেজ লাগবে। তখন আমরা কি করি, সেকেন্ডারি মেমোরি থেকে কিছু স্টোরেজ ধার নিই। তো সেকেন্ডারি মেমোরি থেকে কিছু স্টোরেজ ধার নিয়ে ওইটাকে র্যাম হিসাবে ইউজ করি। তাহলে ওই যে র্যামটা তৈরি হইতেছে এটাকে বলা হয় ভার্চুয়াল র্যাম। এখন ভার্চুয়াল র্যাম থেকে তো আমার ডাটা আনতে হবে, সেম ডাটা আদান প্রদান করতে হবে না? তাহলে ভার্চুয়াল র্যাম থেকে যেমনি ডাটা আদান প্রদান করি ওইটা কি সোয়াপ ইন সোয়াপ আউট। তাহলে এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু একটা কি ভার্চুয়াল র্যাম কি, আর সোয়াপ ইন সোয়াপ আউটটা কি। তাহলে সোয়াপ ইনটা কি, আমার যে ডাটাগুলো পাইছি এক্সিকিউশন করে ওই ডাটাগুলো আমি কই ভার্চুয়াল র্যামে বা সেকেন্ডারি র্যামে বা সেকেন্ডারি মেমোরিতে যদি প্রবেশ করাই তাহলে ওটা বলা হয় সোয়াপ ইন। আর যদি সেকেন্ডারি মেমোরি থেকে আমি ডাটাটা নিয়ে আসি তাহলে ওটাকে বলা হয় সোয়াপ আউট। তাহলে এই সোয়াপ ইন সোয়াপ আউট মেকানিজমটা থাকার জন্য আমার র্যাম যদি কমও থাকে আমি সেকেন্ডারি মেমোরিকে আমি র্যাম হিসাবে ইউজ করতে পারতেছি। এই সোয়াপ ইন সোয়াপ আউট না থাকলে এটা করতে পারতাম না। বুঝতে পারছোস? হ্যালো, বুঝতে পারছি। এক্সট্রা এক্সপ্রেস লাগলে সেকেন্ডারি মেমোরিতে তাহলে এটা মাথায় রাখি। সোয়াপ ইনটা কি, ফিজিক্যাল অ্যাড্রেস টু সেকেন্ডারি অ্যাড্রেস। আর সোয়াপ আউটটা কি, সোয়াপ ইন ও সেকেন্ডারি মেমোরি। দুটা বলে ফেলছি, তার একটু সোয়াপ ইনটা কি আমার সেকেন্ডারি মেমোরি ঠিক আমি ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করব। আর সোয়াপ আউটটা কি, ফিজিক্যাল অ্যাড্রেস এটার থেকে আমি সেকেন্ডারি মেমোরিতে নিব। বুঝতে পারছি। ফিজিক্যাল মেমোরি বলতে গেলে যেটা হার্ডওয়্যার মেমোরি বোঝায়, তুই যে ভার্চুয়াল মেমোরিটা হার্ডওয়্যার মেমোরি বুঝাইতেছিস না? কি মানে ভার্চুয়াল মেমোরিটা আর কি বলতেছিস তুই, ফিজিক্যাল অ্যাড্রেস? হ্যাঁ, ভার্চুয়াল র্যামটা এটা হলো সেকেন্ডারি মেমোরি। আর ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা, ওই যে আমার এক্সিকিউশনের সময় একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয় না, তো ফিজিক্যাল অ্যাড্রেসটা। বুঝতে পারছি। ওই যে ডাটার একটা নির্দিষ্ট ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়, ওই ফিজিক্যাল অ্যাড্রেস দিয়েই তো আমি মেমোরিতে যা সেভ করি। সোয়াপ ইন দিয়ে সেকেন্ডারি মেমোরি থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করা, সোয়াপ আউট ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সেকেন্ডারি মেমোরিতে নেওয়া। এবার যেটা মেমোরি ম্যানেজমেন্ট, এটা বলছিলাম 286, এটা কয়টা মোডে কাজ করে? দুইটা মোড, একটা রিয়েল একটা প্রোটেক্ট। তাহলে দুইটা মোডের জন্য দুইটা আলাদা আলাদা মেমোরি ম্যানেজমেন্ট হবে, স্বাভাবিক। তাহলে আমরা রিয়েল মোডের জন্য একবার করব মেমোরি ম্যানেজমেন্ট, একবার প্রোটেক্টেড মোডের জন্য করব মেমোরি ম্যানেজমেন্ট। রিয়েল মোডে কি হয় মেনলি মেমোরি ম্যানেজমেন্ট, আমার এক্সিকিউশনের সময় ডাটাগুলা তৈরি হয়, ডাটাগুলা মেমোরিতে সেভ করতে হবে। ডাটা মানে কি, এগুলার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয় কিন্তু।
ডাটাগুলো সবগুলোর ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়। এটা মানে কি, এটা কোথায় মেমরি কোথায় সেভ করতে হবে। এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে জেনারেট হয়, থাকে সাথে সাথে হলো সেগমেন্ট নাম্বার থাকে, আর সাথে থাকে কি অফসেট, অফসেট মেমরি থাকে। সেগমেন্ট অ্যাড্রেস থাকে, অফসেট অ্যাড্রেস থাকে, এইভাবে সরাসরি আমার মেমোরি অ্যাড্রেসটা দেওয়া থাকে। এই ডাইরেক্ট আমরা কি করি, এই মেমোরির অ্যাড্রেসে যাই, সেখানে যে আমি ডাটাটা সেভ করে রেখে দিই। তাহলে আমার যে সেগমেন্ট অফসেট অ্যাড্রেসটা তৈরি হয়, সেই অ্যাড্রেসে সরাসরি যাই ডাটাটা সেভ করে দিই। এখানে মাঝখানে কোনো আর লেয়ার নাই, ডাইরেক্ট যায় জমা করে দিতেছে। চাইলে এখান থেকে ডাটা কিন্তু লিক হয়ে যেতে পারে। রিয়েল মোডে কেমন কাজ করে বুঝছস? এক্সিকিউশনের জন্য যে সরাসরি ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হয়, আমরা ওই ফিজিক্যাল অ্যাড্রেসে সরাসরি চলে যাই, সরাসরি যাওয়ার ফলে এখানে ডাইরেক্ট এখানে সেট করে দিই। অথবা আমার ডাটা নেওয়ার সময় আমার কোন ডাটাটা দরকার, একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হয়, আমার এই ডাটাটা দরকার, তাহলে আমরা মেমোরিতে যাই, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যাই, ডাটাটা সরাসরি নিয়ে আসি। এখানে মাঝখানে কোনো লেয়ার নাই, এটা হলো রিয়েল মোডে কাজ করে। এই সেগমেন্ট অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস, এগুলো বুঝতো? এগুলো কালকে এই সেগমেন্ট অফসেট অ্যাড্রেস বুঝেছি আল্লাহ 80867। হ্যাঁ, আমরা একটু বুঝাই দিই পুরোটা। এই মেমোরি থাকে পুরোটা, তাই না? মেমোরি আমার কি করে, ছোট ছোট সেগমেন্টে ভাগ করা থাকে। মেমোরি কিন্তু ব্লক আকারে ভাগ করা থাকে, ওগুলোকে প্রত্যেকটা সেগমেন্ট বলা হয়। আর প্রত্যেকটা সেগমেন্টে আমার ওই যে ছোট ছোট অ্যাড্রেস থাকে। এই যে এখানে ভিতরে আমরা ডাটা স্টোর করি, এই যে ছোট ছোট ভিতরে ডাটা স্টোর। তাহলে আমি যদি এই ডাটাটা খুঁজতে চাই, তাহলে আমার আগে কোন সেগমেন্টটা সেটা জানা লাগবে। এটা 01 সেগমেন্ট, 02 সেগমেন্ট, এটা 03 সেগমেন্ট। তাহলে 01 সেগমেন্টের 3 নাম্বার ব্লকে যাওয়া লাগবে। তাহলে এই ডাটাটা পাওয়ার জন্য আমার সেগমেন্ট অ্যাড্রেসও লাগতেছে। সেগমেন্ট অ্যাড্রেসের যে একটা স্পেসিফিক অ্যাড্রেস, এটাকে বলা হয় অফসেট অ্যাড্রেস। মানে ডাটা পাওয়ার জন্য আমার সেগমেন্ট অ্যাড্রেসও লাগবে, পাশাপাশি অফসেট অ্যাড্রেসটাও লাগবে। মেইনলি সেগমেন্ট আর অফসেট অ্যাড্রেস। এবার এটা বলতেছিলাম প্রোটেক্টেড মোড। এতক্ষণ বললাম কি রিয়েল মোড। রিয়েল মোড কি করে, সরাসরি মেমোরি অ্যাড্রেস যেটা জেনারেট হয়, সরাসরি এখানে যায়, ডাটাটা নিয়ে আসে বা ডাটা স্টোর করে রাখে। এবার প্রোটেক্টেড মোড। আবার রিয়েল মোড কি ছিল, দুটার মধ্যে পার্থক্যটা কি? মেনলি রিয়েল মোডে সর্বোচ্চ 1 MBর মেমোরি ইউজ করতে পারবে, সর্বোচ্চ 1 MB মেমোরি ইউজ করতে পারবে, একটা সাইট। কিন্তু প্রোটেক্টেড মোড, তাহলে রিয়েল আর প্রোটেক্টেডের পার্থক্য কই নেই, 1 MB এর বেশি অ্যাক্সেস করতে পারবে মেমোরি। রিয়েলে 1 MBর বেশি অ্যাক্সেস করতে পারবি না, আর প্রোটেক্টেডে 1 MBর বেশি আমি অ্যাক্সেস করতে পারবো। এখন এটা কি অ্যাডভান্স বেশি, তাই এটাকে উইন্ডোজের এনভায়রনমেন্টে কাজে লাগানো হয়। প্রোটেক্টেড মোডটা অলওয়েজ উইন্ডোজে অপারেটিং সিস্টেমটা সেটা প্রোটেক্টেড মোডে কাজ হয়। এখন এখানে কি বলছে, হ্যাঁ এখানে বলছে যে 1 MB বেশি অ্যালাউ করে, নিতে পারবে। কারণ কি বলছিলাম যে আমরা একটা মেমোরি থাকে রিয়েল মোডে, তার অ্যাক্সেস করতাম কিভাবে, আমার একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকতো, একটা অফসেট অ্যাড্রেস থাকতো, এটা ফিজিক্যাল অ্যাড্রেস বলে পুরোটা। তো আমরা সরাসরি এখানে যাইতাম, যাই আমি এই ডাটাটা অ্যাক্সেস মানে ডাইরেক্ট, মাঝখানে লেয়ার নেই। কিন্তু প্রোটেক্টেড মোড এটা কি হয়, মেনলি আমার যে রেজিস্টারটা থাকে, মানে যে আমরা অ্যাক্সেস করি, আগে শুধু রেজিস্টারে সেগমেন্ট রেজিস্টার আর অফসেট রেজিস্টার থাকতো রেজিস্টার। এবার কি হয়, এবার একটা সিলেক্টর থাকে। সিলেক্টর কি করে, শুরুতে একটা ডেসক্রিপ্টর একটা টেবিলে যায়, সেখানে অনেক ডেসক্রিপ্টর থাকে। এই ডেসক্রিপ্টর থেকে একটা নির্দিষ্ট ডেসক্রিপ্টর সিলেক্ট,
ডেসক্রিপ্ট। তাহলে আগে কি তো সরাসরি সেগমেন্ট আর অফসেট দেওয়া থাকতো, এবার সেগমেন্ট আর অফসেট দেওয়া থাকে না, এবার থাকে কি একটা সিলেক্টর থাকে। সিলেক্টর কি করে আমার একটা টেবিলে যায়, এই টেবিলে কি থাকে ডেসক্রিপ্ট। যে সিলেক্টর ডেসক্রিপ্টর একটা নির্দিষ্ট তার যে ডেসক্রিপ্টরটা লাগবে নির্দিষ্ট ডেসক্রিপ্টরটা উঠায় নিয়ে আসে, এন্ড ওই হিসাবে ওই ডেসক্রিপ্টর অনুসারে সে ওই মেমোরি অ্যাড্রেসে যায়। তো ডেসক্রিপ্টরটা কি এটা আগে জানা লাগবে। ডেসক্রিপ্টরটা কি মেমোরি সেগমেন্টের মেটাডাটা। ডেসক্রিপ্টর এটা ভালো করে শিখেছে, এটা কিন্তু আসে। এটা কি করে আমার ডাইরেক্ট তো যে ডেসক্রিপ্টর কি এরকম মেটাডাটা। হ্যাঁ, ডেসক্রিপ্টর অনেক বড় একটা টপিক। সর্বনাশ। কি মেমোরি অ্যাড্রেসের মেটাডাটা। মেটা মানে কি, মানে পুরো অ্যাকচুয়াল না, এটা একটা হালকা একটা সামারি অ্যাকচুয়াল ডাটাটা। ডেসক্রিপ্টরে কি থাকে মেইন, ডেসক্রিপ্টরে থাকে আমার বেস অ্যাড্রেস। তিনটা জিনিস থাকে ডেসক্রিপ্টরের ভিতরে। বেস অ্যাড্রেস মানে কি সেগমেন্টটা কই থেকে শুরু হবে, দেন সেগমেন্টের সাইজ থাকে, সেগমেন্ট আমার কত বড়, দেন কি থাকে সেগমেন্টটাকে কে কে অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছি। এইখান থেকেই তো যে কালকে তুই ইমরান যে ম্যাথটা খেয়েছিলি না, ওই ম্যাথ কিন্তু এখান থেকেই আসছে। জানি না, আমি এখনো কই নাই, সাকিবকে দিছি তো সেটা একটু সলভ করে দিবে। ও এরকম করছে মানে সলভ? জানি না, এখনো দেয় নাই। বুঝতে পারছি। তাহলে ডেসক্রিপ্টর কি, ডেসক্রিপ্টর একটা মেটাডাটা, মেমোরি অ্যাড্রেসের মেটাডাটা, যেখানে কি কি স্টোর থাকে আমার বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস মানে কি সেগমেন্টটা কই থেকে শুরু হইছে, সেগমেন্টটা কত বড় সাইজ থাকে, আর সেগমেন্টটা কে কে অ্যাক্সেস করতে পারবে। তাহলে প্রিভিলেজ সিস্টেম কিন্তু আছে এখানে একটা। তাহলে আমার এখানে কি হয়, আমার এখানে এটা পুরো একটা যে আগে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হইতো সেগমেন্ট আর অফসেট, ওইটা না হয় এখানে একটা সিলেক্টর থাকে। সিলেক্টর শুরুতে কি করে একটা ডেসক্রিপ্টেড টেবিলে যায়, ডেসক্রিপ্টেড টেবিলে যায়, এখান থেকে একটা নির্দিষ্ট ডেসক্রিপ্টর নিয়ে আসে, যে সে যেটা অ্যাক্সেস করতে চায় সেই অ্যাড্রেসের জন্য একটা নির্দিষ্ট ডেসক্রিপ্টর থাকে। সে যদি অন্যটাও নিয়ে আসে, অন্য ডেসক্রিপ্টরও নিয়ে আসে, সেটা তো তার অ্যাক্সেস নাই, এখানে আরো কিছু একটা থাকে। সে চাইলেও অন্য একটা মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে, আর যে নির্দিষ্ট ডেসক্রিপ্টর আছে তাকে শুধু ওইটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে তার দরকার এই ডেসক্রিপ্টর, সে এটাকে নিয়ে আসবে। ডেসক্রিপ্টরে কি আগে বলছিলাম, এই যে বেসের থাকে সেগমেন্ট, সেগমেন্টের সাইজ থাকে, আর সেগমেন্টের দেখলো তার এটা অ্যাক্সেস আছে, সেটা নিয়ে আসলো, দেন এই বেস অ্যাড্রেসে চলে যায়, ডাটা স্টোর করবে, নাহলে ডাটা নিয়ে আসবে। তাহলে এই যে মাঝখানে একটা লেয়ার থাকতেছে অ্যাক্সেস, এখন সরাসরি মেমোরিতে যাইতেছি না, আগে একটা টেবিলে যাইতেছি, টেবিলে যা নির্দিষ্ট ডেসক্রিপ্টর নিয়ে আসতেছি, ডেসক্রিপ্টর আমার বলে দিতেছে যে তোমার অ্যাক্সেস আছে নাকি নাই। তাহলে এখানে একটা প্রোটেকশন থাকতেছে কিন্তু ডাটা, তুমি চাইলে অন্য অ্যাড্রেসকে হ্যাম্পার করতে পারবো না। বুঝতে পারছি। এক্সট্রাক্টর তিনটা জিনিস হ্যান্ডেল করে, ঠিক না? তোর হচ্ছে কোথা থেকে সেগমেন্টটা শুরু হবে, সেগমেন্টের সাইজ, আর সেগমেন্ট অ্যাড্রেস মানে অ্যাক্সেস। সিলেক্টরও হচ্ছে এক ধরনের জিনিসপাতি যেটা হচ্ছে স্পেসিফিক ডেসক্রিপ্টরটা সিলেক্ট ডেসক্রিপ্টরটা নিয়ে আসে টেবিল থেকে। বুঝতে পারছি। বুঝছো? হুম হুম। এখন বলছিলাম কি সাথে আরো অনেক কিছু থাকে, এটা দেখতে এরকম নেই। আমার একটা 16 বিটের রেজিস্টার থাকে, আমার অ্যাক্সেস করা লাগবে। অ্যাক্সেস করার জন্য সে কি করে একটা সিগন্যাল পাঠায় একটা রেজিস্টারের মধ্যে দিয়ে। এখানে কি থাকে মেনলি, আমার একটা রেজিস্টার থাকে 16 বিটের। 0 এটা কি করতেছি আমরা? এটা 16 বিটের কি করতেছি? একটা কিভাবে অ্যাক্সেস হয়, আমি একটা মেমোরি অ্যাক্সেস হয় কেমন, ওকে, ওটাই পড়তেছি। আমার মেমোরি অ্যাক্সেস হয় কেমন, এটা ফুল প্রসিডিউরটা পড়তেছে। দেখলেই বুঝতে পারবে। এটা মিলে একটা সেগমেন্টের রেজিস্টার থাকে, এটা কি সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার এখানে কি থাকবে, ওই যে সিলেক্টরটা থাকে বলছিলাম। তাহলে সিলেক্টর কয় বিট নিয়ে থাকে, 12 বিট। তারপরে এখানে কি থাকে, একটা টিআই থাকে, টিআই কি পরে দেখো। আর এখানে থাকে কি একটা আরপিএল, এটা কত 2 বাইটের, এটা থাকে 13 বিট।
এটা 1 আর এটা 2 বিটের থাকে। তাহলে এক একটা করে পড়ি। এই সিলেক্টরের কাজ শোন শোন হ্যাঁ মামা শোন, মিটিং এন্ড করব মানে হচ্ছে 1 মিনিট বাকি তো, তারপর শুরু লিংক দিতেছি, তারপর এটা পড়া। ওকে, কাট মিটিং মানে ইয়া কর, লিভ নে সবাই দেখতে পারতেছেন এটা চলবে। তাহলে কই ছিলাম? এখানে ছিলাম। এটা কি দেখতেছিলাম আহ, যে আমরা যে আমার পুরো একটা Access, মেমোরি memory যদি access. অ্যাক্সেস করে তবে সিলেক্টর নিয়ে পড়ি। সিলেক্টর আমার করতে মনে আছে যে একটা টেবিলে যাইতো, টেবিলে যাওয়ার নির্দিষ্ট ডেসক্রিপ্টর তার জন্য ওখানে আসতো। আর ডেসক্রিপ্টর এটা তো বুঝি, ডেসক্রিপ্টরে মেন জিনিসপাতি থাকে, সেগমেন্টের বেস অ্যাড্রেস থাকে, সেগমেন্টের সাইজ থাকে, দেন সেগমেন্ট অ্যাক্সেস করতে পারবে কিনা। এখান থেকে একটা ডেসক্রিপ্টর এই সিলেক্টরটা নিয়ে আসো। সিলেক্টর কাজ করছস এটিআই কি আমার টেবিল ইন্ডিকেটর। টেবিল ইন্ডিকেটর কি বোঝায়? এখন এই যে টেবিলটা আসলে দুই প্রকার হইতে পারে। একটা গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল জিডিটি, এটা কি এলডিটি, এটা আলাদা আলাদা টেবিল আছে। একটা হলো গ্লোবাল মেমোরি, একটা লোকাল মেমোরি থাকে। এটা কি জানা লাগবে না, আপাতত মনে করো যে একটা গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল থাকে, একটা লোকাল ডেসক্রিপ্টর টেবিল থাকে। তাহলে এই ইনস্ট্রাকশন মানে কি টেবিল ইন্ডিকেটর এটা ভ্যালু নির্দেশ করা যায় আমার টেবিলে যাব, আমি লোকাল ডেসক্রিপ্টর টেবিলে যাব না লোকাল ডেসক্রিপ্টর টেবিলে যাব। তাহলে এই টিআই এর ভ্যালু যদি 0 হয় সে কই যাবে, জিডিটিতে যাবে, সেখান থেকে ডেসক্রিপ্টর নিয়ে আসবে। আর টিআই এর ভ্যালু যদি 1 হয় সে কই যাবে, সে যাবে এলডিটিতে, লোকাল ডেসক্রিপ্টর টেবিলে। তাহলে এই টিআই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে সে একটা নির্দিষ্ট টেবিলে যায়, ডেসক্রিপ্টর উঠায় নিয়ে এসে সেই অ্যাড্রেসে চলে যাবে। দেন আমার বুঝাইতেছে আরপিএল এর ভ্যালু। আরপিএল তার ফুল মিনিং হলো রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। এখন আরপিএল এর ভ্যালু কয়টা? এখানে দুইটা বাইট অ্যাক্সেস করে আছে না, 1 আর 2, 0 1 0 1। তাহলে সর্বোচ্চ ভ্যালু করতে পারে, সর্বনিম্ন ভ্যালু 0 0 আর সর্বোচ্চ ভ্যালু 1 1। এতো সে 2 বিট, আর 0 0 মানে হাইয়েস্ট আর 1 1 মানে লো। আরপিএল মানে কি বলছিলাম? রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। এখন সেই মেমোরিতে, যে মেমোরিতে সে গেছে, সেই মেমোরিতে একসাথে অ্যাক্সেস করতে চাইতেছে। একটা মেমোরি অ্যাড্রেসকে দুইটা আসছে যে আমিও নিব, তুমিও নিবা। তাহলে যার আরপিএল এর ভ্যালু বেশি সে ওই মেমোরিটা অ্যাক্সেস করতে পারবে। আর আরপিএল এর হাইস্ট মানে কি 0 0 যার সে হাইস্ট, 1 1 যার তার লোয়েস্ট। আরপিএল এর কাজ কি? বুঝতে পারছি, মানে রিভার্স অর্ডারে যার বেশি সেই অ্যাক্সেস করতে পারবে, ঠিক না? 0 0 হাইস্ট, এটা আমরা আগেও দেখছিলাম, মনে আছে? বুঝতে পারছি। মাল্লু মনে হয় দুইটা মিস করছে, একটা ছোট্ট বার আরেকবার সবকিছু মানে সামারাইজ করে দেয়, ওই মিস করছে দুইটা রেজিস্টার। তাহলে এটা কি ছিল আমার মেইনলি সেগমেন্ট রেজিস্টারটা ছিল। তাহলে সেগমেন্ট রেজিস্টারটা তাহলে কি বুঝছে যে আমার যখন একটা নতুন একটা ডাটা তৈরি হয়, এক্সিকিউশনের সময় একটা নতুন ডাটা তৈরি হয়েছে, এই ডাটাটা তো আমার মেমোরিতে সেভ করা লাগবে। তো মেমোরিতে সেভ করার জন্য এই যে নতুন একটা রেজিস্টার এইভাবে সাজায় যে তুমি এই অ্যাড্রেসে যাও। তাহলে এটা কি করে, আমার একটা মেমোরিকে অ্যাক্সেস করার মিডিয়াম, কিভাবে একটা মেমোরিকে অ্যাক্সেস করবে তার ইনফো দেওয়া থাকে। তাহলে এটা সেগমেন্ট রেজিস্টার বলে। সেগমেন্ট রেজিস্টারে কি থাকে, একটা সিলেক্টর থাকে 13 বিটের, টেবিল ইন্ডিকেটর থাকে 1 বিটের, আরপিএল থাকে 2 বিটের। এই সিলেক্টর কি করে? আচ্ছা, আরপিএল কি করে? রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। আমার একটা মেমোরিকে যদি
দুজন ব্যক্তি অ্যাক্সেস করতে চায়, যার আরপিএল এর ভ্যালু বড় তাকে অ্যাক্সেস করতে দিন। আরপিএল এর ভ্যালু ভ্যালু 0 0 এটা মানে হাই, আর 1 1 এটা মানে লোয়েস্ট। আরপিএল বলতে কি বোঝায়? টিআই মানে টেবিল ইন্ডিকেটর। টেবিল ইন্ডিকেটর মানে কি? এই সিলেক্টর যে টেবিলে যাবে, ডেসক্রিপ্টর টেবিল, এটা দুইভাবে হতে পারে, ডিডিটি গ্লোবাল ডেসক্রিপ্টেড টেবিল, আর এটা কি হতে পারে এলডিটি লোকাল ডেসক্রিপ্টেড টেবিল। এখন টিআই এর ভ্যালু এটা যদি 1 থাকে তাহলে সেটা জিডিটি তে যাবে, আর যদি 0 থাকে তাহলে লোকাল। তাহলে টিআই ভ্যালু যা ইচ্ছা তাই থাকলো, ওই হিসাবে একটা টেবিলে গেল, সিলেক্টর ওই টেবিলে যে একটা নির্দিষ্ট তার জন্য যেটা অ্যাক্সেস করা আছে সেই ডেসক্রিপ্টরটা নিয়ে আসবে, নিয়ে এসে ওই মেমোরি লোকেশনে চলে যাবে, ওই মেমোরি লোকেশনে যে ডাটা সেভ করুক বা ডাটা নেয়ার হোক নেওয়া নিক। আবার কি হয় ডেসক্রিপ্টরে, এখানে এগুলাই বইটা দিছি যে একটা কন্টেন্ট অফ সেগমেন্ট রেজিস্টার, আরপিএল লেভেল 0 আর 1, তো রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল বোঝায় 0 0 মানে হাইয়েস্ট। আর টেবিল ইন্ডিকেটর এটা কত নাম্বার বিটে থাকে? 2 নাম্বার বিটে থাকে। এটা যদি 0 থাকে তো 0 মানে গ্লোবাল, আমি কি লিখে রাখছি? তো 0 মানে গ্লোবাল, এটা মাথায় রেখেছি, এটা বলছিলাম তো 0 মানে গ্লোবাল আর 1 মানে লোকাল। আর 3 থেকে 5 যে 13টা বিট ওটা কি সিলেক্টর, সিলেক্টর কি করে? সিলেক্ট করে, ডেসক্রিপ্টর সিলেক্ট করে। বুঝতে পারছো? মামা অসাধারণ ল, এই যে ল। এখন ওভারঅল ফ্লোটা একটু বলে দেয় যে ফ্লোটা কেমন হইছে। আমার শুরুতে কি থাকে? একটা ডাটা সেগমেন্ট থাকে, ডাটা সেগমেন্টে আমার কি থাকে? ডাটা সেগমেন্ট রেজিস্টারটা, এটা কি ডাটা সেগমেন্ট রেজিস্টার, এটা যেটা করছিলাম, একটা ডাটা সেগমেন্ট রেজিস্টার থাকে। ওই রেজিস্টার আমার কি থাকে? একটা সিলেক্টর থাকে। এটা সিলেক্টর কি করে? আমার ডেসক্রিপ্টর টেবিল থেকে একটা ডেসক্রিপ্টর নিয়ে আসে, ডেসক্রিপ্টর বইলা দেয় আমার মেমোরি কোন সেগমেন্টে যাইতে হবে, মেমোরি সেগমেন্টে যে আমি ওই মেমোরিটা অ্যাক্সেস করি। এভাবে প্রোটেক্টেড করে মেনলি মেমোরি ম্যানেজমেন্টটা হয়। বুঝছস? বা ডেসক্রিপ্টর নিয়ে একটু কথাবার্তা আছে, খুবই বড়। এটা থেকে কোনো কোশ্চেন আসছিল ডেসক্রিপ্টর থেকে, মানে এই যে এরকম মেমোরি লোকেশন উইথ ডায়াগ্রাম? ডেসক্রিপ্টরটা এটা করে শেষ নেই। ওকে, তারপরে ফরশ্যাডো ইনভিজিবল রেজিস্টার, এটা আছে একটু স্পেশাল রেজিস্টার আছে, মেনলি এটা আছে ভালো টপিক। আর ডেসক্রিপ্টর এটা মেনলি 8 বাইটের হয়। ওই যে টেবিলে যেগুলো সাজানো থাকে ওগুলো এক একটা ডেসক্রিপ্টর ছিল না, ওইটা নিয়ে আমি পড়তেছি এখন। তাহলে এটা কি হয়? 8 বাইট, তবে কি বলতে পারি 64 বিট, 64 বিট 8 বাইটটা আসলে কিভাবে এখানে আছে দেখা আছে। এটাকে একটা ডেসক্রিপ্টর,
সিলেক্ট করতে করলাম এসএসডি সিলেক্ট না এই যে তাহলে এই যে এই জিনিসটা দেখ, এই পুরাটা কি একটা ডেসক্রিপ্টর। ডেসক্রিপ্টর বলছিলাম কয় বাইট, 8 বাইট বা 64 বিট। ডেসক্রিপ্টরে এখানে দেয়া আছে যে কি বলে, এখানে 2 বিট নিয়ে একটা সাইজ বিট থাকে, বিট সাইজের সেগমেন্ট। আগে 16 বিটের কি জানি না, এটা জাস্ট দেখা, এখানে একটা সাইজ বিট থাকে, আর এখানে কি থাকে একটা অ্যাড্রেস বিট থাকে 24। এটা কি ওই যে অ্যাকচুয়াল সেগমেন্ট এর লোকেশন, সেগমেন্টের লোকেশন যেটা, সেগমেন্টটা কই থেকে শুরু হয়েছে। এখানে কি থাকে আমার, এটাকে একটা ডেসক্রিপ্টরে কি থাকে, সাইজ থাকে, সেগমেন্টের সাইজ, দেন কি সেগমেন্টের বেস অ্যাড্রেস থাকে, আর সে প্রিভিলাইজ করতে পারবে কিনা, এই তিনটাই তো থাকে একটা ডেসক্রিপ্টরে। প্রথম দুইটা বিট মানে কি, এটার ভিতরে 16 বিট আছে, প্রথম দুইটা বাইট, এটা কি ডিটারমাইন করে আমার সেগমেন্টের সাইজ। আর এই 2 থেকে 5 পর্যন্ত যে বিটটা থাকে, এটা আমার রিপ্রেজেন্ট করে আমার, এটা রিপ্রেজেন্ট করে আমার ওই বেস অ্যাড্রেসটা। আর এই 5 থেকে 6 যেটা থাকে, এটাকে আমার অ্যাক্সেস রাইট বাইট বলে, মানে কোন একটা অ্যাক্সেস করতে চাইতেছে তার অ্যাক্সেস আছে নাকি নাই। আর বাকি যে দুটা বিট থাকে ওটা রিটার্ন বিট থাকে। বুঝছো? আরেকবার এটা পুরো একটা ডেসক্রিপ্টর। এই ডেসক্রিপ্টরে তিনটা জিনিস থাকে বলছিলাম, সেগমেন্টের বেস অ্যাড্রেস থাকে, সাইজ থাকে, আর অ্যাক্সেস। এই প্রথম দুইটা বাইটে যা থাকে এটা আমার সাইজ বুঝে, সেগমেন্টের সাইজ বুঝে। তারপরে 2 থেকে 5 পর্যন্ত যা থাকে ওইটাকে আমার বেস অ্যাড্রেস, এটা আমার অ্যাক্সেস পয়েন্টার বোঝায় যে অ্যাক্সেস করতে পারবে নাকি না। এটা একটা রিজার্ভ থাকে, এটা ইউজার করতে পারে না, রিজার্ভ থাকে, এটা প্রোগ্রাম সিপিইউ নিজে ব্যবহার। এটা একটা ডেসক্রিপ্টরের ওভারঅল দেখতে কিরকম, এটা কিন্তু মাথায় রাখবে দেখতে কিরকম। ওকে, এটা আঁকা লাগবে পরীক্ষা, কিছু করার নেই না। এখন মেন কথা আমার এই যে অ্যাক্সেস পয়েন্টার নিয়ে একটু কাজ আছে। অ্যাক্সেসটা কেমন, কোন একটা যে অ্যাক্সেস করতে চাইতেছে তার অ্যাক্সেস আছে নাকি নাই, এটা কে ডিটারমাইন করবে যে অ্যাক্সেস আছে নাকি নাই। এই যে এই বিট পয়েন্টার অ্যাক্সেস রাইট, এটা তো একটা বাইট তাই না, একটা বাইট মানে কি, সেখানে আবার 8টা বিট থাকবে। এই 8টা বিট দেখতে কিরকম, এটা এখানে বলি, এটা আমার যে কোনো একটা মানে কোনো একটা ইনস্ট্রাকশন মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে নাকি না, ওটার পারমিশন না গ্রহণ করতেছে, অ্যাক্সেস করতে পারবে কিনা। তাহলে বলছিলাম এটা অ্যাড বাইট থাকে, অ্যাড বাইট মানে কি 8 বিট। মাইক অফ করো। কি আমি হ্যাঁ, সব দিতেছে? তাহলে 1 বাইট মানে 8 বিট। 8 বিট আমি পড়তেছি যে কিভাবে অ্যাক্সেসটা দেয়। তাহলে শুরুতে যে 7 নাম্বার বিটটা এটা নিয়ে পড়ি, এটা কি পি। তাহলে পি এটা মেনলি বোঝায় যে আমার এই ডেসক্রিপ্টরটা এটা ভ্যালিড নাকি না। আমি ডেসক্রিপ্টরটা চুজই করছি, এটার ভিতর এরর আছে অনেক। তাহলে ডেসক্রিপ্টর এরর হইতে পারে, মানে ভ্যালিড নাকি ইনভ্যালিড ডেসক্রিপ্টরটাই।
এটা আমি এই 7 নাম্বার বিট দিয়ে চুজ করি। P0 এটা মানে বোঝায় আমার ডেসক্রিপ্টরটা ইনভ্যালিড, এটা ইউজ করা যাবে না। আর P1 এটা মানে বোঝায় ডেসক্রিপ্টরটা আমার ভ্যালিড ডেসক্রিপ্টর। তো 7 নাম্বার বিট দিয়ে এটা বোঝায়। এবার ডিপিএল এ কি 5 আর 6 নাম্বার বিট আছে, 5 আর 6 নাম্বার বিট আছে। এই ডিপিএল মানে কি ডেসক্রিপ্টর প্রিভিলেজ লেভেল। ডিপিএল মানে কি ডেসক্রিপ্টর প্রিভিলেজ লেভেল। দুইটা বিট আছে দেখ, 5 আর 6 বিট আছে, তাহলে এর কি কি ভ্যালু পসিবল? 00 পসিবল আর 11 পসিবল। আমরা বলছিলাম না 00 মানে কি হাই আর 11 মানে লো ধরা হয়। তাহলে যদি 00 থাকে তাহলে আমি যে আসছে তাকে প্রিভিলেজ দিব, আর যদি 11 হয় এটা তাহলে নো প্রিভিলেজ। বুঝতে পারছি ডিপিএল দিয়ে কি বোঝায়? যদি 00 থাকে আমি প্রিভিলেজ করব, মানে অ্যাক্সেস দিব, আর যদি 11 থাকে তাহলে অ্যাক্সেস দিব না। এটা বোঝাইতেছে ডিপিএল বা ডেসক্রিপ্টর প্রিভিলেজ লেভেল। এবার আসি এস এর ভ্যালু দুইটা হইতে পারে, যেহেতু একটা বিট 0 মানে আমার এটা কি ডাটা সেগমেন্ট, এটা বুঝাইতেছে আমার যে ডেসক্রিপ্টরটা আসছে এটা শুধুমাত্র ডাটা সেগমেন্ট বা স্ট্যাক সেগমেন্টের জন্য কাজ করবে। আর যদি পড়তেছে কি এস কই, ও সরি এস, তো এটা এই এস এর ভ্যালু কি নির্দেশ করতেছে? একটু এস এর ভ্যালু দ্বারা নির্দেশ করতেছে আমার যে ডেসক্রিপ্টর টেবিলটা এটা কি জিডিটি নাকি এলডিটি, এটা নির্দেশ করতেছে আমার এই ডেসক্রিপ্টরটা কোন টেবিলে আছে, গ্লোবাল টেবিলে আছে না লোকাল টেবিলে আছে, এটা এস দ্বারা বোঝায়। তো 0 মানে জিডিটি, 1 দ্বারা এলডিটি বুঝাইতেছে। দেন আছে 3 নাম্বার মোড দ্বারা। তাহলে 1 2 3 এটা দেখ, তাহলে 3 নাম্বার কে থাকে? থাকে। এর ভ্যালু কয়টা হইতে পারে? এর ভ্যালু হইতে পারে 0, এর ভ্যালু 1 হইতে পারে। এখন এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই 2 নাম্বার বিটে যে অ্যাক্সেসটা পাবে সেটা কি সেগমেন্ট গ্রো আপ ইডি। আর যদি এর ভ্যালু 0 হয় তাহলে আমি কি করতে পারবো? ওই মেমোরি অ্যাড্রেসে রাইট করতে পারবো। আমি যে মেমোরি অ্যাড্রেসটা পাবো সেই মেমোরি অ্যাড্রেসে রাইট করতে পারবো। ইডি মানে কি বুঝাইতেছে? ইডি মানে বুঝাইতেছে আমার যে সেগমেন্টটা ওটা সেগমেন্টটা গ্রোয়িং সেগমেন্ট, তাহলে সেগমেন্ট গ্রো আপ। তাহলে ইডি দেখ একটু ক্লিয়ার করে বুঝাই ছবি নিয়ে। দেখ একটু এই 0 দ্বারা এটা বুঝাই নি, একটু এ দ্বারা বুঝাই কি এর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে সেগমেন্টটা অ্যাক্সেসিবল, সেগমেন্ট অ্যাক্সেস করা যাবে। আর যদি 0 হয় সেগমেন্ট নট অ্যাক্সেসিবল। তাহলে দেখ এখানে প্রিভিলেজ পাইতেছস, প্রিভিলেজ পাওয়া সত্ত্বেও এখানে যদি 0 থাকে তুই এই সেগমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবি না। মানে ওই সেগমেন্টটা খুবই প্রাইভেট একটা সেগমেন্ট, এটা কারোরই অ্যাক্সেস নাই যদিও তোর প্রিভিলেজ আছে। তাহলে এ দ্বারা কি বোঝায়? কোন একটা সেগমেন্ট অ্যাক্সেসিবল কিনা। যেটা বলতে নিয়েছিলাম 3 নাম্বার মোড, 3 নাম্বার মোডে কি থাকে? থাকে এর ভ্যালু দুটো হইতে পারে 0 যদি হয় তাহলে আমার এই সেগমেন্টটা কি সেগমেন্ট হয়ে যাবে? ডাটা
বা স্ট্যাক সেগমেন্ট। আর যদি ই এর ভ্যালু 1 হয় তাহলে হয়ে যাবে আমার কোড সেগমেন্ট। আমার ওই যে মেমোরিকে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা না, তাহলে 0 হইলে বুঝাইতেছে আমার কোন সেগমেন্টে যাব, ডাটা বা স্ট্যাক সেগমেন্টের, এটা মেমোরি মানে মেমোরি সেগমেন্ট। আর যদি 1 থাকে আমার যে মেমোরি সেগমেন্টটা এখানে স্টোর করা আছে সেটা কোড সেগমেন্টের মেমোরি। ই এর ভ্যালু 0 হলে দেখ একটা ইডিতে চলে যায়, তাহলে ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার 2 নাম্বার যে পিনটা আছে সেটা কই চলে যাবে, ইডি মোডে চলে যাবে। তাহলে ইডিতে আবার দুইটা ভ্যালু পসিবল না, একটা 0 একটা 1। তাহলে 0 মানে বুঝাইতেছে আমার যে সেগমেন্টটা আছে সেগমেন্টটা গ্রো করে আপ, তাহলে উপরের দিকে ওঠে। আর ইডি এর ভ্যালু যদি 1 থাকে তাহলে সেগমেন্টটা গ্রো হয় ডাউন, গ্রো ডাউন। এন্ড সেগমেন্ট গ্রো আপ গ্রো ডাউন বলতে কি বোঝায় আমি জানি না, মুখস্থ। বুঝছস কিছু বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে পি আর ডিপিএল, মানে পি আর ডিপিএল আরেকবার কত, পি আর ডিপিএল? পি আর ডিপিএল হুম এটা দ্বারা বোঝায় আমার এই ডিসক্রিপ্টরটা ভ্যালিড না ইনভ্যালিড। ওকে। আর ডিপিএল দ্বারা বোঝায় যে এই ডিসক্রিপ্টরটা যেটা অ্যাক্সেস করতে চাইতেছে ওই সিলেক্টর আসতেছে না ওর কাছে, হুম সিলেক্টরের জন্য এটা প্রিভিলেজ কিনা, ডিপিএল এর ভ্যালু দ্বারা এটা বুঝাইতেছে। বুঝতে পারছি। আর এটা দ্বারা কি বুঝাইতেছে, জিরো এটা দ্বারা দ্বারা বুঝাইতেছে বুঝাইতেছে আমার এই সেগমেন্টটা ডাটা সেগমেন্টের, 1 দ্বারা বুঝাইতেছে কোড সেগমেন্টের। দেন ই যদি 0 হয় তাহলে ইডিতে চলে যাবে, হুম আর সেটা কি করতে পারবে, রাইট অ্যাক্সেস পাবে। বুঝছিস কিছু কি বলছে? হুম হুম হুম। আর যদি আর ই যদি এস 1 হয় সে সিতে চলে যাবে, সে হ্যাঁ কিন্তু হিট করতে পারবে। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। এবার কি ওই আর সেগমেন্টটা অ্যাক্সেসিবল কিনা। অ্যাক্সেসিবল কিনা, ওকে। আর হ্যাঁ এস মানে ওই তোর হচ্ছে গ্লোবাল টেবিল আর লোকাল টেবিল। 1 হলে গ্লোবাল টেবিল আর এস 0 হলে লোকাল টেবিল, নাকি লোকাল ডেসক্রিপ্টর টেবিল। 0 হলে জিডি, 1 হলে এনভি। সিতে কি বোঝাচ্ছে? এটার আমি ক্লিয়ার না, ওটা এখন কি ছিল ভুলে গেছি, পিডিএফও দেখা নাই মেবি। ক্লিয়ার মনে হয়, ক্লিয়ার ক্লিয়ার। তাতে কি সি ইগনোর ডিপিএল বা এবার এলপি টু আছে, এখানে লেখা আছে এভ্যালু 0 দ্বারা তো বুঝছি এটা স্ট্যাক বা ডাটা, 1 মানে আর ইডি ভ্যালু মানে ডাটা স্ট্যাক। এটা বুঝাইতেছে এটা মানে ইগনোর ডিপিএল এবার ডিপিএল। এরকম জিনিসটা। গেঞ্জাম কইছো ওটা শুধু তাইলে। আচ্ছা একটু দেখো এখানে জ্ঞানজাম হয়ে গেছে নাকি, আমি আমি ভুল লিখে রাখছি তাই না, চেঞ্জিবিলিটি ভুল আচ্ছা লিখে ঠিক আছে। গেছি। এর ভ্যালু 0 হলে সে ইডিতে যাবে, হুম ইডি ভ্যালু 0 আর 1 হইতে পারে। আমি বুঝলাম কি ই 0 মানে কি, সেটা স্ট্যাক বা ডাটা সেগমেন্ট হইতে পারে, কোনটা আমি তো হুম। জানি না। তো ইডি এর ভ্যালু যদি 0 হয় সেটা ডাটা, আর 1 হলে স্ট্যাক। 1 হলে স্ট্যাক। হ্যাঁ আর এ এর ভ্যালু 0 হলে এটা কি করতে পারবে, রাইটের অ্যাক্সেস পাবে। এখন এখানে আবার 0 1 সম্ভব, যদি 0 হয় তার রাইটের অ্যাক্সেস দেওয়া হবে না, আর যদি 1 হয় সে রাইট করব। এবার ই এর যদি 1 হয় ওটা কোড সেগমেন্টের। এখন তখন সি এর ভ্যালু তো চলে যাবে, সি এর ভ্যালু দুটো হতে পারে। যদি 0 থাকে ইগনোর ডিপিএল কি ছিল, ওই সিলেক্টরটা এই কি বলে এর নাম ডেসক্রিপ্টরকে নিতে পারবে কিনা, অ্যাক্সেসিবল কিনা, তাই না? তাহলে ডিপিএল এর ভ্যালু যাই থাকুক সে ইগনোর করবে, প্রিভিলেজ দিয়ে দিবে। আর 1 হলে কি করবে, ওই অ্যাবাইড মানে এটাকে ফলো করবে। তারপর কি
শুধু মেমোরিকে রিড করতে পারবে, কোনো রাইট করতে পারবে না। তাহলে 1 0 হলে ওকে অনলি এক্সিকিউট, আর 1 হলে এক্সিকিউট এন্ড রিড। বুঝছো কেমনে কি হচ্ছে? বুঝতে পারছি আচ্ছা ডিপিএলটা কারে প্রিভিলেজ দিচ্ছে? কি সেগমেন্টারে বুঝি নাই। ওই সেগমেন্টের মধ্যে যে কোডটা আছে ওটা এক্সিকিউটেড প্রিভিলেজটা দিতেছে মানে ডিপিএলটা। বলতেছিলাম ডিপিএলটা কারে প্রিভিলেজ দিচ্ছে? ডিপিএল কথা আস্তে আস্তে শোন আমি বলি, শোন তোর হইতেছে তৌফিক জিজ্ঞেস করতেছে ডিপিএল তো প্রিভিলেজ দিতেছে বা হচ্ছে অ্যাক্সেস ইয়াটা দান করতেছে, এটা কারে দিতেছে এটা জিজ্ঞেস করতেছে। ঠিক আছে। সিলেক্ট এক্স্যাক্টলি ওই যে টেবিলে না, এটা একটা টেবিলে আছে, তো সিলেক্টরের এই সিলেক্টরকে এই ডেসক্রিপ্টর নিতে পারবে কিনা ওটা প্রিভিলেজ দিতেছে। বুঝছে বুঝতে পারছি। রেস্ট দাও ইমরান। আশা করি 386 ছোট আর এটার মতোই নাকি? হাই শেষ 286 শেষ। হুম এ দাঁড়া, এ আর এই 2 পেজ আছে। হ্যালো, হ্যাঁ শোনা যাইতেছে। জাস্ট এই যে এতটুকু আছে, এই 2 পেজ, এই যে এই 1 পেজ আছে, করবি না আবার? না একটা যেহেতু পড়াতে তাহলে পড়ায় হচ্ছে রেস্ট। আচ্ছা এটা এগুলো ইম্পর্টেন্ট নাম নেই আর কি, লেখা রাখছে। এই এক লাইন পড়া দে জিস্ট বলে দে তাহলে হবে। এটা কি আমার একটা শ্যাডো রেজিস্টার ইউজ করা হয়। শ্যাডো রেজিস্টার মানে এটা ক্যাশ মেমোরি, তো রেজিস্টার আর কিছু একটা ক্যাশ মেমোরি। এখন মেমোরিকে আমরা কি করতেছি, সিঙ্গেল অ্যাক্সেস করতেছি, তাই না? একটা একটা করে অ্যাক্সেস করতেছি। এখন মেমোরি এটাকে একজন অ্যাক্সেস করছে, আরেকটা একসাথে অ্যাক্সেস করতেছে, তাহলে একসাথে দুইটাকে অ্যাক্সেস করতেছি না আমরা। তো যখন একটা দুইটা মানে ডাবল অ্যাক্সেস করতে যাব মেমোরিকে আমরা, তখন সিপিইউ মানে পুরো সিস্টেমটা অনেক স্লো কাজ করা শুরু করে, মেমোরি অ্যাক্সেস অনেক স্লো হয়ে যায়। ডাবল অ্যাক্সেসিং এ কি হয়, আমার মেমোরি যে ম্যানেজমেন্টটা ওটা অনেক স্লো হয়ে যায়। এটা সমাধান কি, আমার শ্যাডো রেজিস্টার। শ্যাডো রেজিস্টার কি করে, আমার যখন কোন একটা মেমোরি থেকে কোন একটা ডাটা নিয়ে আসে, সে কি করে একটা নির্দিষ্ট ক্যাশ মেমোরিতে সেটা সেভ করে রাখে। তো যার ফলে আমার যদি আবার এই ডাটাটা লাগে, আমার আর মেমোরিকে অ্যাক্সেস করা লাগতেছে না, আমি এই শ্যাডো রেজিস্টার থেকে সেই ডাটাটা নিয়ে নিতে পারতেছি। যার ফলে যদি আমার পরবর্তীতে কোনো আরো অ্যাক্সেস আসে, নতুন অ্যাক্সেস আসলে নতুন অ্যাক্সেসগুলো আমি দিতে পারতেছি। কিন্তু একই ডাটা যদি আমার বারবার বা একই মেমোরি অ্যাড্রেস বারবার অ্যাক্সেস করা লাগলে আমরা কি করতেছি, শ্যাডো রেজিস্টার থেকে আমি নিতেছি, মেমোরি আর অ্যাক্সেস করতেছি না। এর কারণে কাজটা অনেক ফাস্ট হয়ে যায়। শ্যাডো রেজিস্টার কি করছস? বুঝছি। এটা এই যে এখানে বলা আছে। আর কতগুলো এক্সট্রা রেজিস্টার আছে, এই রেজিস্টারটি এখানে বলে দিছি, যে জিডিটিআর, এলডিটিআর, এটা মানে কি গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল রেজিস্টার, এলডিটিআর, তারপর ইন্টারাপ্ট রেজিস্টার, দেন টাস্ক রেজিস্টার। এগুলা কি কি করতেছে না করতেছে স্কিপ। ওকে মেন কথা এগুলা আইবো না, শেষ কথা এই যে শ্যাডো রেজিস্টার আইলে আইতে পারে শেষ। আর একটা স্পেশাল রেজিস্টার থাকে সিস্টেম অ্যাডার রেজিস্টার, এটাও কি জানি না। বুঝতে পারছি। প্রোটেকশন এই যে 286 প্রোটেকশন মানে প্রোটেকশন মানে কি, এখানে কি ডাটা প্রোটেক্ট পাইতেছে না, আমরা একটা টেবিল আকারে যাইতেছি, বারবার দেখতেছি অ্যাক্সেস করতে পারতেছে কিনা। তাহলে আমার 802.86 এ ডাটা কি প্রোটেক্ট থাকতেছে না? তাহলে এই যে ডাটা কিভাবে প্রোটেকশন থাকতেছে এটা পুরো ব্যাখ্যা চাই, যে 802 তে ডাটা কিভাবে প্রোটেক্ট থাকবে 8086 থেকে, কেন ভালো ব্যাখ্যা করো। ও মানে 15 মার্কের কোশ্চেন যাব, 12 মার্কের কোশ্চেন যাব কালকে না? তখন আমরা ওই পুরা কিভাবে হয় প্রোটেকশন মোডে ডাটা মেমোরি ম্যানেজমেন্টটা বলতে হবে আর কি। তাহলে এই পর্যন্তই ছিল, এরপর আমার শুরু হইতেছে 80386। বুঝতে পারছস?